দিস ওয়ান, বুঝতে পারলি? তাহলে ও যেটা বললো এখান থেকে ওয়াটার মলিকুল চলে যাবে, গিয়ে দুটো অ্যামাইনো অ্যাসিডস আর কানেক্টেড বাই দ্য পেপটাইড বন্ডস। তাহলে প্রোটিনস আর দ্য polypeptides consists of amino acids that are bound by the peptide bonds. Next, protein is the main structural component of our body. তাই তো? About 70% of our total body weight of dry body weight is formed by the protein molecule. তার মানে প্রোটিন কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছিস? কি বললাম? বাংলা বল। যে হচ্ছে যে প্রোটিন দেয়া, নেম সাম প্রোটিন দ্যাট কনস্টিটিউট মাসেলস। বললে কি কি? হ্যাঁ, অ্যাক্টিন, মায়োসিন, ফিব্রিন। নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্রোটিনস। পড়েছিস? মনে আছে? পড়ানো তো হয়েছে। হ্যাঁ, সে তো স্ট্রাকচার গেল। বলছি ক্লাসিফিকেশন অনেকভাবে করা যায়। 11-12 একটা পড়েছিস ফার্স্ট ক্লাস প্রোটিন আর সেকেন্ড ক্লাস প্রোটিন। ফার্স্ট ক্লাস প্রোটিন কারা? নেম সাম ফার্স্ট ক্লাস প্রোটিন। অনেকভাবে ভাগ করা যায়, শেপ অনুসারে, ফাংশন হিসেবে, নিউট্রিশনাল ভ্যালু হিসেবে অনেকভাবে ভাগ করা যায়। সেটা 11-12 আছে একটা ফার্স্ট ক্লাস প্রোটিন, সেকেন্ড ক্লাস প্রোটিন। হোয়াট আর দ্য ফার্স্ট ক্লাস প্রোটিনস? এসেনশিয়াল প্রোটিন বলে কথাটা নেই, অ্যাকচুয়ালি আছে ফার্স্ট ক্লাস প্রোটিন। এসেনশিয়াল কথাটা হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে আছে, মানে ওই জিনিসটাই হচ্ছে যে প্রোটিনের ক্ষেত্রে যে সমস্ত প্রোটিন, দোজ প্রোটিনস হুইচ কন্টেন্স অল দ্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস দ্যাট আর নোন অ্যাজ first class protein. As for examples, all the animals proteins are first class proteins. যেমন eggs, meat, all the amino acids are present in that protein. আর second class protein কি? তোর ভেজিটেবলস প্রোটিন গুলো যেমন ডাল, ফল, পালস এগুলো, বিনস, পালস এগুলো, they lack of one or more than one amino acids. That's why they are incomplete protein also. ঠিক আছে, বোঝা গেল? এই সমস্ত কোশ্চেনই তো পরীক্ষায় ধরা হচ্ছে, তোদের দিদিদা ধরা হলো। ঠিক আছে, নাও উই আর কামিং টু টুডেস টপিক ইজ সিরাম প্রোটিন। নেম সাম সিরাম প্রোটিনস। হোয়াট আর দ্য মেন সিরাম প্রোটিনস? অ্যালবুমিন, ফাইব্রিনোজেন আছে, মেন হচ্ছে অ্যালবুমিন। পার্সেন্টেজ অফ অ্যালবুমিন ইন সিরাম প্রোটিন। ফার্স্ট হচ্ছে যে সিরাম প্রোটিনের নর্মাল রেঞ্জ জানিস? 6 to 8 unit, always any, হ্যাঁ, এইটাই তো জন্যই তো বল, কনফার্ম? ঠিক তো? 6 to 8 gram per dl. This is the normal range of serum protein, of which কত পার্সেন্ট অ্যালবুমিন? না, অলমোস্ট 80%, আপ টু 70% নিয়ার অ্যাবাউট। তুই যদি এখানে অ্যালবুমিনের রেঞ্জ দেখিস, অ্যালবুমিনের রেঞ্জ this is the albumin range, serum albumin। তাহলে কত পার্সেন্ট হচ্ছে? মোটামুটি হাফের বেশি দেখাচ্ছে, ওই 60-70% এরকম বলা হয়। ঠিক আছে, তাহলে মেন সিরাম প্রোটিনস আর অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রোমিনটাইন। ঠিক আছে, হোয়ার ফ্রম দে আর synthesized, especially albumin. Exclusively albumin is secreted by the liver cell. Or globulin,
little bit synthesized by liver, and most of the portion is secreted by the plasma cells, B cells. বোঝা গেল? তাহলে 60-70% হচ্ছে অ্যালবুমিন। পরে আমি তোদের এলএফটি পড়াবো, তখন আরেকটু ওই অ্যালবুমিন গ্লোবুলিন রেশিওটা নিয়ে পরে বলবো, এখন আর বলছি না। এখন তোদের আজকের পড়াশোনা হচ্ছে যে সিরাম প্রোটিন এস্টিমেশন, ঠিক আছে? হাউ উই এস্টিমেট serum protein. There are various methods of estimation of serum protein. It may be due to chemical precipitation or physical method like centrifuge আছে, electrophoresis আছে. Electrophoresis is common method for serum protein estimation when serum protein level is high. ঠিক আছে? মানে যেটার হচ্ছে তার, আমরা যদি প্লাজমা সেল ডিসক্রেশিয়া মানে ম্যালিগনেন্সি হয়, তাহলে বা তোর মাল্টিপল মাইলোমা বলে একটা ডিজিজ আছে যেখানে প্রোটিন পোর্শনটা বেড়ে যায়। প্রোটিন পোর্শন বাড়ার অর্থ হচ্ছে যে নট অ্যালবুমিন, গ্লোবুলিন পোর্শন বাড়ে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা ইলেকট্রোফোরেসিস করি, সিরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস করা হয়। দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য কমনেস্ট মেথড অফ মাল্টিপল মাইলোমা ডিটেকশন, ঠিক আছে? আচ্ছা, মেথড হচ্ছে যে biuret method. The method by which we estimate total serum protein known as biuret method. It is a in vitro নয়, in vitro মানে কি বলতো? হ্যাঁ, in vivo in vitro method. Biuret method. Components: biuret reagent, রিয়েজেন্টে কি কি থাকে? সোডিয়াম, পটাশিয়াম, টার্টারেট থাকে। দুই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, তিন হচ্ছে কপার সালফেট থাকে, চার হচ্ছে পটাশিয়াম আয়োডাইড থাকে। এগুলো তোদের অতটা জানার দরকার নেই বেসিক্যালি, তো মনে রাখ, কেউ কখনো জিজ্ঞাসা করলে বলতে পারবি। biuret reagent is components of biuret reagent. biuret method, তাহলে biuret method এর হ্যাঁ, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, কঠিন শব্দ। তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, কপার সালফেট আছে, আর হচ্ছে পটাশিয়াম আয়োডাইড আছে। এগুলো এই চারটে কেমিক্যাল কম্পোনেন্টস থাকে বায়োরেট মেথডে, মানে বায়োরেট রিয়েজেন্টে অ্যাকচুয়ালি, ঠিক আছে? হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল হচ্ছে ইন অ্যালকালাইন মিডিয়া, cupric ion binds with the peptide bonds and thereby form blue violet color compounds, ঠিক আছে? This is the color compound. বোঝা গেল? बायोरेट रिएजेंट, अल्कालाइन मीडिया, सोडियम हाइड्रोक्साइड আছে, अल्कालाइन मीडिया में cupric ion binds with the peptide bond আছে, প্রোটিন মানে পেপটাইড বন্ড, প্রোটিনের সঙ্গে cupric ion লাগছে, বাইন্ড করছে, করে তো ব্লু ভায়োলেট কালার কম্পাউন্ড তৈরি করছে। The intensity of the color is directly proportional to the protein present in the serum বা স্যাম্পল।
স্যাম্পেল হিসেবে কি নেওয়া হয়েছে, স্যাম্পেল হচ্ছে যে আমরা প্লাজমা নিতে পারি বা সিরাম নিতে পারি। হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন সিরাম অ্যান্ড প্লাজমা? আচ্ছা, এটা বোঝা গেল। আমি কি বললাম যে the color intensity of the color is directly proportional to the amount of protein present in the serum. এটার একটা ল এর উপর ভিত্তি করে করা হয়েছে, তোরা জানিস সেই ল এর নামটা? বিয়ার্স ল। গুড, ঠিক আছে। বিয়ার্স ল কি বলছে, ইন্টেন্সিটি তত বাড়বে যতই কনসেন্ট্রেশন, তত কালার অফ দ্য সলিউশন ইজ ইনক্রিজেস directly proportional to the concentration of the analyte present in the solution. সেম থিং হচ্ছে এখানে। প্রিন্সিপাল গেল, এটা হচ্ছে সে প্রিন্সিপাল। নেক্সট মেথডোলজি, এগুলো সব ইয়ে করে দেবেন, ডিলিট। এটা একটা কালার কম্পাউন্ড তৈরি হচ্ছে বলে এগুলোকে আমরা, তোদের অতটা না জানলেও হবে, এটাকে আমরা এন্ড পয়েন্ট মেথড বলি। এন্ড পয়েন্ট দু রকমের, আমরা যে ল্যাবে যে রকমের ইয়ে হয় তাতে আমরা দু ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি এন্ড পয়েন্ট, একটাকে বলি কাইনেটিক। কাইনেটিকের আপনার এখানে এন্ড পয়েন্ট মানে কালার প্রোডাকশন হচ্ছে, মানে ধরে নেওয়া হয় যে রিয়াকশন হ্যাজ বিন কমপ্লিটেড, ঠিক আছে। এখানে যেমন তোর প্রোটিন, তার মানে যতটা প্রোটিন ছিল আমরা রিয়েজেন্ট দিয়েছি, তার মানে প্রোটিন সাবস্ট্রেট এক্সস্টেড আর কি, মানে আর কোনো সাবস্ট্রেট বেঁচে নেই, মানে সাবস্ট্রেট এই ফর দিস এস্টিমেশন আর কি, হেয়ার ইজ সাবস্ট্রেট প্রোটিন, ঠিক আছে। মানে ধরে নেওয়া হয় সমস্ত প্রোটিনটাই এনজাইমের সঙ্গে রিয়াক্ট করে গেছে, দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ এন্ড পয়েন্ট, মানে দেয়ার ইজ অ্যান এন্ড অফ দ্য রিয়াকশন। বাট ইন কেস অফ কাইনেটিক there is no such end point of reaction, ঠিক আছে। the reaction goes on, we just measure the delta absorbance, তাহলে it is an end point method, ঠিক আছে। এবার what we do, methodology, first we have to take 3 test tubes, সেমি অটোতে আমরা করব রিয়েজেন্টটা, মানে অটো অ্যানালাইজার। ইট ইজ ওয়ান অফ দ্য কমনেস্ট মেথড ইউজড ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস, বায়োরিয়েট মেথড, ঠিক আছে। 3 টেস্ট টিউবস আর টেকেন, তাহলে 3টে টেস্ট টিউব নিয়ে নাও। এগুলো তো মনে হয় করেছিস তোরা না, গ্লুকোজ এস্টিমেশনের ক্ষেত্রে গ্লুকোজ পড়ানো আছে না। গ্লুকোজও সেম এন্ড পয়েন্ট মেথড, মানে যে কোনো এন্ড পয়েন্ট মেথডে ওই একই আর কি। মেথডোলজি হলো আমরা রিয়েজেন্ট নেব, স্যাম্পেল দেবো, কিছু সময় ইনকিউবেশনের জন্য দেবো টু কমপ্লিট দ্য রিয়াকশন, দেন কালার প্রোডাকশন কমপ্লিটেড, দেন উইল মেজার দ্য অ্যাবজর্বেন্স, ঠিক আছে। সেম জিনিস। একটা টেস্ট, একটা স্ট্যান্ডার্ড, একটা ব্ল্যাঙ্ক। একটা রিয়েজেন্ট দেব, একটা স্যাম্পেল দেব, স্ট্যান্ডার্ড থাকে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড, হোয়াট ইজ স্ট্যান্ডার্ড? স্ট্যান্ডার্ড হচ্ছে নোন কনসেন্ট্রেশনের একটা সাবস্টেন্স অর প্রোটিন সলিউশন দ্যাট ইজ প্রোভাইডেড, তার সাপেক্ষে আমরা ক্যালকুলেশনটা করব, যেটা আননোন টেস্ট স্যাম্পেল থাকছে। প্রথমে আমরা রিয়েজেন্ট নিচ্ছি, সবগুলোতে 1 ml করে রিয়েজেন্ট নিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে স্যাম্পেল, মানে আমার
আননোন, এটার কনসেন্ট্রেশন উই হ্যাভ টু মেজার। ঠিক আছে, এখানে হচ্ছে যে আমাদের একটা জিনিস জানতে হবে, প্রতিটা জিনিসের যেমন এনজাইম আর সাবস্ট্রেটের ক্ষেত্রে আমরা বলি একটা নির্দিষ্ট রেশিওতে দ্য রিয়াকশন ভেলোসিটি অফ দ্য রিয়াকশন উইল বি ম্যাক্সিমাম। তো সব এখানেও আমাদের সেটা মেনটেন করতে হবে যে একটা নির্দিষ্ট রেশিওতে আমাদের স্যাম্পেল আর রিয়েজেন্ট দিতে হবে। ঠিক আছে, তো এখানের ক্ষেত্রে সেই রেশিও হচ্ছে স্যাম্পেল রিয়েজেন্ট আর লিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে রেশিও। কি রেশিওটা কি কি ইন্ডিকেট করে? তার মানে তুই যদি 1 ভাগ স্যাম্পেল দিস 50 ভাগ রিয়েজেন্ট দিতে হবে। ঠিক আছে, 50 টাইমস বেশি রিয়েজেন্ট দিতে হবে। তাহলে আমার রেশিও যদি এরকম করি তাহলে এখানে কত দিতে হবে স্যাম্পেল? 20 মাইক্রোলিটার। এটা অ্যাকচুয়ালি এমএল এ আছে, আমি ওটাকে 100, আমাদের ল্যাবের পরিভাষায় বলা হয় 100 মাইক্রোলিটার। ঠিক আছে, কারণ এত কম ইয়ে করতে পারবি না তোদের জন্য। হ্যাঁ, বুঝতে কোনো অসুবিধা? এটা আমরা ল্যাবে বলি মাইক্রোলিটারে কনভার্ট করা হয়, যেগুলো দিয়ে আমরা স্যাম্পেলটা নিই। পিপেট বলে, ওটা তো নিশ্চয়ই তোরা জানিস। পিপেটে সাধারণত 1000 অবধি থাকে, 1000 মাইক্রোলিটার অবধি, আর মিনিমাম হচ্ছে 5 মাইক্রোলিটার অবধি থাকে। সেই জন্য আমরা ক্যালকুলেশনটা ল্যাবে মাইক্রোলিটারে করি। ঠিক আছে, তাহলে আমি যদি 1 ml বা 100,000 মাইক্রোলিটার নিই তাহলে সমস্ত টেস্ট টিউবে রিয়েজেন্ট লাগবে। এবার টেস্টের ক্ষেত্রে আমরা যেটা জানি না, যার কনসেন্ট্রেশন বের করতে চাইছি, টেস্টের ক্ষেত্রে সেই সেই ওই স্যাম্পেলটা দিতে হবে। তার মানে কি 50:1 রেশিও। এটা যদি তোর ধর সেমি অটো না হয়ে, সেমি অটোতে মিনিমাম আমার স্যাম্পেল লাগে হচ্ছে যে 350 মাইক্রোলিটার। ঠিক আছে, ধর কলোরিমিটারে দিল, কলোরিমিটারে কতটা স্যাম্পেল লাগে মিনিমাম? মানে স্যাম্পেল মানে কম কালার কম্পাউন্ড। একটা টেস্ট টিউবে কতটা ভলিউম থাকে জানিস? আমরা যেটা কলোরিমিটার বসিয়েছিলাম 5 ml লাগে। ঠিক আছে, ধর সাপোজ আমার সেমি অটো নেই, আমি এটাকে কলোরিমেট্রিতেই করব, তাহলে এখানে কিন্তু 5 ml করতে হবে। তাহলে সেই অনুপাতে আমার স্যাম্পেলও বাড়বে, স্ট্যান্ডার্ড বাড়বে, ব্ল্যাঙ্ক বাড়বে। ব্ল্যাঙ্ক মানে ডিস্টিল ওয়াটার। কেন ডিস্টিল ওয়াটার দেওয়া হয় সেটা পরে বলছি। তাহলে এটা রেশিও হিসেবে, সেই জন্য এই রেশিওটার কথা বললাম। আর যদি আমার সেমি অটো না থাকতো, আমার যদি কলোরিমেট্রিতে করতে হতো, তাহলে কলোরিমেট্রি মিনিমাম অ্যামাউন্ট অফ স্যাম্পেল লাগে হচ্ছে যে 5 ml। তাহলে আমাকে 5 ml দিতে হবে, সেই রেশিও অনুপাতে আমাকে স্যাম্পেলের অ্যামাউন্টটাও বাড়াতে হবে। ঠিক আছে, এটা স্যাম্পেল, এটা স্ট্যান্ডার্ড লাগবে না, দেবো না, ব্ল্যাঙ্কও লাগবে না। ঠিক আছে, এইবার হচ্ছে যে স্ট্যান্ডার্ড প্রোভাইডেড ইন আওয়ার রিয়েজেন্ট কিট, দ্যাট ইজ কনসেন্ট্রেশন অফ দ্যাট হচ্ছে যে স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন হচ্ছে 8 গ্রাম পার ডিএল। তাহলে টেস্টে লাগবে না, শুধু এখানে দেব, বোঝা গেল? নেক্সট হচ্ছে ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটার শুধু কার ক্ষেত্রে লাগবে? ব্ল্যাঙ্কের ক্ষেত্রে। তাহলে এখানে 5 মাইক্রোলিটার। ঠিক আছে, বোঝা গেল? 3টে টেস্ট টিউব নিলাম, এটা তো জানিস তোরা, যেহেতু গ্লুকোজ অলরেডি করানো হয়েছে। সেখানে ব্ল্যাঙ্ক টেস্ট আর স্ট্যান্ডার্ড রিয়েজেন্ট 101 ml বার আর 100 মাইক্রোলিটার বার দিলাম। তো রেসপেক্টিভ টেস্ট টিউবে স্যাম্পেল স্ট্যান্ডার্ড আর ব্ল্যাঙ্ক দিলাম। দেন দিস মিক্সার আর ইনকিউবেটেড। এনি এন্ড পয়েন্ট মেথড উই হ্যাভ টু ইনকিউবেট। ঠিক আছে, ইনকিউবেশন দু রকম ভাবে করা যায়, একটা হচ্ছে রুম টেম্পারেচারে করা যায়, আর একটা হচ্ছে ইনকিউবেটারে করা হয়। ইনকিউবেটারে 37-এ করা হয়, কারণ আমাদের বডিতে অল দ্য রিয়াকশনস হ্যাপেন ইন 37 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে যদি আমরা ইনকিউবেশন করি ইনকিউবেটর, দেন দ্য টাইম ইজ 10 মিনিটস। গ্লুকোজের ক্ষেত্রে কত ছিল?
10 মিনিটস ছিল। আর রুম টেম্পারেচারে গ্লুকোজের ক্ষেত্রে কত ছিল? তোদের যেটা হয়তো বা স্যার পড়িয়েছে ওটা খুব সম্ভবত টাইম ইয়ে করার জন্য, তোদের দেখানোর জন্য। অ্যাকচুয়াল হচ্ছে যে ইনকিউবেটর ইট ইজ 10 মিনিট। হ্যাঁ, সেমি অটো অ্যানালাইজার আর অটো অ্যানালাইজার সব মেথড এক, বিয়ার্স লর উপরে, ঠিক আছে। রুম টেম্পারেচার হচ্ছে 30 মিনিটস, রুম টেম্পারেচার হচ্ছে 30 মিনিটস, ইনকিউবেটর ইট ইজ হলো 10 মিনিটস। তাহলে mix the reagents or rack, then keep it for 10 minutes in incubator or 30 minutes in room temperature. This is the near about protocol. মোটামুটি সবার ক্ষেত্রে এটা এন্ড পয়েন্টে একই, গ্লুকোজের ক্ষেত্রেও এটা, ঠিক আছে। তোরা যদি লিটারেচার দেখিস এটাই লেখা আছে, কে কি পড়ালো না পড়ালো আমি বলতে পারবো না, ঠিক আছে। লিটারেচার অ্যাজ পার লিটারেচার এটাই, এবং আমরাও ওটাই করে এসেছি, ঠিক আছে। to give the sufficient amount to reaction to be completed. এটার উদ্দেশ্য হচ্ছে যে আমি মিক্স করে রেখে দেওয়া রিয়েজেন্ট এবং সাবস্ট্রেট রেখে দেওয়ার অর্থ আমার রিয়াকশনটা যেন কমপ্লিট হতে পারে, ঠিক আছে। তো সেটা 30 মিনিটস মানে অ্যাপ্রোপ্রিয়েট টেম্পারেচারে, বডি টেম্পারেচার রাখলে তাড়াতাড়ি রিয়াকশনটা হবে। যদি রুম টেম্পারেচার রাখিস তাহলে টাইমটা বেশি লাগে। গ্লুকোজের ক্ষেত্রে কি হয় এই ইনকিউবেশন পিরিয়ডে জানা আছে? গ্লুকোজের ক্ষেত্রে কি হয় বলতো দেখি? হ্যাঁ, না না আমি ওইটা বলছি না। হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস ইনকিউবেশন? প্রোটিনের ক্ষেত্রে বিরাট কিছু কথাটা নেই, প্রোটিনের ক্ষেত্রে হচ্ছে যে রিয়াকশনটা কমপ্লিট করার ক্ষেত্রে গ্লুকোজ যে হচ্ছে মিউটারোটেজ বলে একটা এনজাইম থাকে, যেটা হচ্ছে যে আমাদের বডি কোনটাকে ইউজ করতে পারে, বিটা বিটা গ্লুকোজ ইউজ করে। তো বডিতে কিছু আলফা থাকে, সেই আলফাটাকে মিউটারোটেজ দিয়ে বিটাতে কনভার্ট করা হয়, ঠিক আছে। ওই জন্য ইনকিউবেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। গেল, যাই হোক আমি যেটা পড়াচ্ছি সেটা নিয়েই বলি, এত তোদের জানতে হবে না। তাহলে আফটার 30 মিনিটস দ্য reaction is completed and the color that is formed is permanent. This color is near about stable for 30 minutes. মানে 30 মিনিটস অবধি তুমি ওয়েট করতে পারো টু টেক দ্য মেজারমেন্ট। বোঝা গেল? আমি 30 মিনিটস পর্যন্ত ওয়েট করতে পারি। গ্লুকোজের ক্ষেত্রেও নিয়ার অ্যাবাউট 30 মিনিটস, তারপরে গেলে হয় ডিক্রিজ করবে বা ইনক্রিজ করবে, এরকম কিছু লেখা নেই, বাট 30 মিনিটস ইজ আইডিয়াল টাইম ফর টেকিং দ্য মেজারমেন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে এটা বলছিলি, এটা তো গ্লুকোজ করেইছিস অলরেডি, তোরা হ্যাবিচুয়েটেড। নেক্সট হচ্ছে ক্যালকুলেশন। আচ্ছা, তার আগে আমরা ল্যাবে কি করি, মানে হঠাৎ করে একটা রিয়েজেন্ট নিয়ে নিলাম, সব কিছু চালিয়ে দিলাম, দিয়ে রেজাল্ট নিয়ে নিলাম, তা তো নয়। মানে আমাকে একটা ভালো ঠিকঠাক রিপোর্ট দিতে হবে। আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে ল্যাবের থেকে ঠিক রিপোর্ট দেওয়া। তার আগে হচ্ছে যে আমরা প্রথমে স্ট্যান্ডার্ডটা চালাই, ঠিক আছে, বা আমাদের ল্যাবের ক্ষেত্রে বলা হয় কন্ট্রোল। মানে তোর ল্যাবের রিপোর্ট যে কোয়ালিটি পূর্ণ হচ্ছে সেটাকে দেখার জন্য আমাদের কন্ট্রোল বলে একটা জিনিস কিনতে হয়, যেটার হচ্ছে যে নর্মাল ভ্যালু থাকে আর একটা প্যাথোলজিক্যাল ভ্যালু। নর্ম আর প্যাথ দুটো থাকে। এটা হচ্ছে রুটিন বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে যখন স্পেশাল টেস্ট হয়, যেমন তোর থাইরয়েড হরমোন টরমোন বা প্রোল্যাকটিন কোনো ইয়ে হলে 3টে কন্ট্রোল নেওয়া হয়, 1 2 3, 3 রকমের কন্ট্রোল থাকে। এই কন্ট্রোলটা প্রথমে আমরা মানে রান করি মেশিনে। কন্ট্রোলের একটা ভ্যালু থাকে, কন্ট্রোল কারা, নোন ভ্যালুর স্যাম্পল ইজ নোন অ্যাজ কন্ট্রোল। যে যেমন এখানের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে, স্ট্যান্ডার্ডে কনসেন্ট্রেশন আমরা জানি, তার এগেনস্টে আমরা টেস্টের ভ্যালুটা মেজার করছি, রেফারেন্স ভ্যালু, ঠিক আছে। সেই রকম কন্ট্রোল এটা হচ্ছে যে মেশিনের জন্য ইউজ করা হয়। এই কন্ট্রোল ভ্যালুটা যদি ঠিকঠাক রেঞ্জে থাকে তাহলে আমি ধরে নেব যে আমার মেশিন ঠিক কাজ করছে বা ঠিকঠাক রিপোর্ট দিতে পারবে, মানে আমার রিপোর্ট কোয়ালিটি উইল বি ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশন হচ্ছে তোদের এখানে সেমি অটো তো ডাইরেক্ট ও হচ্ছে যে সব কিছু দিয়ে দেয়, মানে মেজার করে দিয়ে দেয়,
যেটা তোরা হচ্ছে যে কলোরিমিটারে করেছিলি, আমরা ওডি ওডি দেখি বা অ্যাবজর্বেন্স দেখিনি। তাহলে এখানে আমাদের তিনটে আছে, concentration of test equal to KBS of test আচ্ছা, এখানে ব্ল্যাঙ্ক নেওয়ার মানেটা কি জানিস? এই যে ব্ল্যাঙ্কে আমরা জল নিলাম, মানে ডিস্টিল ওয়াটার নিলাম বা এনএস নিলাম, হোয়াট ইজ দ্য পারপাস অফ টেকিং এনএস? টু কিপ দ্য রেশিও সেম, আর কিছু নয়। ধর এখানে যদি আমি না নিতাম তাহলে রেশিওটা চেঞ্জ হয়ে যেত এর ক্ষেত্রে, বা ভলিউমটা, টু মেনটেন দ্য ইকুয়াল ভলিউম ইন 3 টেস্ট টিউবস, তাই তো? এবার তারপরে উই মেজার দ্য অ্যাবজর্বেন্স ইন কেস অফ কলোরিমিটার, or in case of semi auto analyzer you will be directly give the results. তাহলে কি হবে, এটা মুছে দিলাম। এখানে হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ এস, ঠিক আছে? এই জিনিসটাই আর কি অ্যাকচুয়ালি এখান থেকে এই জিনিসটাকে আমরা সেমি অটোর ক্ষেত্রে বলি ফ্যাক্টর, ঠিক আছে? সেমি অটোতে স্ট্যান্ডার্ডটাকে আমরা যখন প্রথমে এটা স্ট্যান্ডার্ডটাকে জ্বালিয়ে আমরা একটা ফ্যাক্টর সেট করে নিই, ঠিক আছে? যখন তোর টেস্ট স্যাম্পলটা আমরা রান করব তখন টেস্ট স্যাম্পল ফ্যাক্টর ইনটু টেস্ট স্যাম্পল অ্যাবজর্বেন্স দিয়ে মেশিন ক্যালকুলেশন করবে, করে ডাইরেক্টলি ও রেজাল্ট দেয়, ঠিক আছে? তুই হাতে যখন করবি তখন তো সেই অপশন নেই, তোর ক্ষেত্রে এই তিনটে অ্যাবজর্বেন্স মেজার করতে হবে, করে সেগুলো প্লাস মাইনাস করে হিসেবটা বের করতে হবে। বোঝা গেল? বোঝা গেল? মেশিনের ক্ষেত্রে মেশিন একটা ফ্যাক্টর সেট করে রাখে এই স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন আর এই পোর্শনটা দিয়ে, যেটার সঙ্গে ও অ্যাবজর্বেন্সটা দেখে ক্যালকুলেশন করে। তুই পরপর স্যাম্পল দিতে থাকলি, দেখেছিস তো ব্যাপারটা, পরপর স্যাম্পল দিতে থাকলে ও শুধু অ্যাবজর্বেন্সটা দেখবে, টেস্টের সঙ্গেই ফ্যাক্টর দিয়ে ক্যালকুলেশন করবে, ফ্যাক্টরটা মেশিনে সেট করা থাকে, ঠিক আছে? এইবার হচ্ছে যে আমরা কত ন্যানোমিটারে দেখব, এটা হচ্ছে যে 540 ন্যানোমিটারে দেখা হয় ইন কেস অফ সেমি অটো। অ্যাকচুয়ালি বলছে যে 546, যে কালার কম্পাউন্ড তার জন্য দিস ন্যানোমিটার ওয়েভলেন্থ ইজ দ্য আইডিয়াল, কারণ আমরা কমপ্লিমেন্টারি কালার বুঝিস? ঠিক আছে, ফার্স্ট হচ্ছে এই ন্যানোমিটারে দেখা হয়, মেশিনে সেট করা যায়, বা প্রোটিন আমরা প্রোগ্রামিং করতে পারি, এগুলো সব প্রোগ্রামিং আগে থেকে প্রি প্রোগ্রামিং করা থাকে সব কিছু দিয়ে। দেওয়ার পরে এই ন্যানোমিটারে ও লাইট পাঠাবে, দিয়ে অ্যাবজর্বেন্স দেখবে, অ্যাবজর্বেন্স দেখার পরে আমার ক্যালকুলেশন করে ইয়ে করবে। আর তুমি হাতেও করতে পারো, সেটা হচ্ছে যে তিনটেরই অ্যাবজর্বেন্স দেখতে হবে, সেখান থেকে প্লাস মাইনাস করে করতে হবে, যেটা তোরা খাতায় অ্যাকচুয়ালি নিজে নিজে করবি আর কি। তোরা যেটা দেখছিস সেটা কিন্তু অ্যাবজর্বেন্স দেখছিস, সেই অবজারভেন্স দিয়ে তোরা ক্যালকুলেশন করছিস। আর আমরা যখন ল্যাবে রিপোর্ট দেবো তখন হচ্ছে ডাইরেক্ট মেশিন কত মিলিগ্রাম কত গ্রাম পার ডিএল থেকে সেই এটাই দিয়ে দেয়, ঠিক আছে? বোঝা গেল? ক্যালকুলেশন তো তোদের নিজে করতে হবে, মানে সেখানে বেসিক ব্যাপারটা হলো তুই বুঝলি কিনা। আর মেশিন আমরা যখন ল্যাবে রিপোর্ট করছি তখন এই সমস্ত ক্যালকুলেশনের ব্যাপার সেবার নেই, তখন মেশিন ডাইরেক্টলি আমাকে কত অ্যামাউন্ট অফ প্রোটিন থাকে সেটাই দেখাবে, ঠিক আছে? সেটা ওই স্ট্যান্ডার্ডটাকে আমরা তখন কি করে স্ট্যান্ডার্ড প্রথমে দিয়ে আমরা একটা ফ্যাক্টর সেট করে নিই, এবার মেশিন হচ্ছে অ্যাবজর্বেন্স দেখবে, ফ্যাক্টরের সঙ্গে গুণ করবে, করে ভ্যালুটা দেখবে, ওইটা অটো পোর্শন আর কি, ঠিক আছে? বোঝা গেল মোটামুটি? না বোঝার কিছু নেই, তোরা তো অলরেডি। এটাকে বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ এস্টিমেশন, তাই তো নাকি?
আর কোয়ালিটেটিভ এস্টিমেশন হলে কি হতো? প্রেজেন্ট আর হ্যাঁ, এটা আছে, ঠিক আছে, ঠিক আছে, সেল সেল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, এবার আমরা ডাক্তারি কথাবার্তা আসছি কিছুটা। এটা তো ল্যাবের কথাবার্তা গেল আর কি। নর্মাল রেঞ্জ হচ্ছে 6 to 8 গ্রাম পার ডিএল, দিস ইজ দ্য নর্মাল। যেটা নর্মাল তার উপরে গেলে হাইপার প্রোটিন, আর নিচে গেলে hyperprotein। তাহলে নেম সাম কন্ডিশন ইন হুইচ প্রোটিন ইনক্রিজেস। হাত, ইনক্রিজ বলেছি আমি, নট ডিক্রিজ। কি বসি, হ্যাঁ, মানে এটা হচ্ছে যে হাইপার প্রোটিনিমিয়া, বা এটা দুটো ইয়ে হতে পারে, ফিজিওলজিক্যাল কন্ডিশন হতে পারে, প্যাথোলজিক্যাল কন্ডিশন হতে পারে। এই চেঁচাস না, হ্যাঁ, প্রেগনেন্সিতে কমে যায়, কারণ হচ্ছে প্রেগনেন্সিতে হাইপার ভলিউমিয়া হয়, ডাইলিউশনাল হাইপোন্যাট্রিমিয়া হয়, মানে হাইপোন্যাট্রিমিয়া, হাইপোপ্রোটিনিমিয়া হয়। প্রেগনেন্সিতে ফ্লুইড অ্যাকুমুলেশন হয় প্রচুর, প্লাজমা ভলিউম বেড়ে যায় অনেক, ঠিক আছে, সেক্ষেত্রে সেই জন্য ডাইলিউশনাল হাইপোপ্রোটিনিমিয়া হয়। দুটো কন্ডিশন আছে, যে একটা হচ্ছে ফিজিওলজিক্যাল কন্ডিশন হতে পারে, আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন হতে পারে। তাহলে ফিজিওলজিক্যাল কন্ডিশনে কখন বাড়ে? একটা হচ্ছে ডিহাইড্রেশন, যখন তোর প্লাজমা লেভেলটা কমে যাচ্ছে, ফ্লুইড পোর্শনটা কমে যাচ্ছে, তাহলে রিলেটিভ হাইপার প্রোটিনিমিয়া হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে তুই যখন প্রোটিন বেশি খাচ্ছিস, ধর তুই 4-5টা করে ডিম খেলি বা প্রোটিন জাতীয় খাবার খেলি, দ্যাট ইজ মানে বাড়ে ঠিকই, সেটা বিরাট কিছু সিগনিফিকেন্ট বাড়ে না, বাট বাড়ে, আমাদের থিওরিটিক্যালি তো বাড়ে, এটা সেই হিসেবে ধরা হয়। আর প্যাথোলজিক্যাল হচ্ছে যেটা বললাম, মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে বাড়ে, ঠিক আছে, সেখানে গ্লোবিউলিন পোর্শন বাড়ে, নট অ্যালবুমিন পোর্শন। আর এইখানে কিন্তু অ্যালবুমিন পোর্শন বাড়ে, ঠিক আছে। এইটার বিরাট কিছু সিগনিফিকেন্স নেই অ্যাট সাচ, এই প্যাথোলজিক্যাল কন্ডিশন ছাড়া। এইবার সিগনিফিকেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে হাইপারপ্রোটিনিমিয়া, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রোটিন কম, এই সারা জীবন অ্যাজ এ ডক্টর ইউ উইল গেট পেশেন্ট। What is the main function of protein? Plasma protein, not overall protein. Who is the main contributor? এর অনেক কারণ আছে, প্রচুর কারণ আছে। বাচ্চাদের ক্ষেত্রে একটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম আছে, হ্যাঁ, হ্যাঁ, লিভার সিরোসিস কমে, লিভার ডিজিজে কমে, সিরোসিস করবে। আবার লিভার সিরোসিসে তোর হচ্ছে গামা গ্লোবিউলিনও বেড়ে যায়, ফলে অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিওটা চেঞ্জ হয়ে যায়। তারপর হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আর হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি আছে। ছোটদের ক্ষেত্রে হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমে বাড়ে, কমে, ঠিক আছে, এগুলো কমে। এই নিয়ার অ্যাবাউট আর কি আছে? আর কিছু তো দেখছি না রে। ও আর একটা জিনিস বলা হয়নি, এটা হচ্ছে যে বায়োরেট মেথড কেন বলা হয়েছে, নামটা হয় দিস ইজ হাইপোপ্রোটিন। তো প্রোটিন খাচ্ছিস কম, যে লোক এই যে যাদের ম্যারাসমাস হচ্ছে, ধরো হচ্ছে বাচ্চা টাচ্চা, পিএম পড়ানো হয়নি তখন, পিএম পড়লে বুঝি, যারা কম খায় তাদের প্রোটিন কোয়াশিয়ার করে, তো সেটাই হয় না, প্রোটিন কম খাই বলে ওদের হচ্ছে যে প্রেগনেন্সি বলতে পারিস। আচ্ছা, হোয়াই দিস ইজ কল্ড biuret method? Biuret is a compound that also give rise to these color compounds with the peptide bonds. That's why the term
বায়োরেট ইজ ইউজড। বায়োরেট হচ্ছে যে একটা কম্পাউন্ড, তার মলিকুলার তার এরকম একটা ইয়ে আছে আর কি, তার হচ্ছে যে তোর এরকম হচ্ছে যে স্ট্রাকচার, এটা হচ্ছে বায়োরেটের স্ট্রাকচার, ঠিক আছে। ওই ইউরিয়া থেকে এসছে আর কি। আর মিনিমাম কটা পেপটাইড বন্ড দরকার টু ফর্ম দিস কালার? হ্যাঁ, হুম, এই কম্পাউন্ডটা হচ্ছে যে এটা হচ্ছে যে বায়োরেট। দিস কম্পাউন্ড অলসো give the same color with the cupric ion. That's why the method is known as biuret method. ঠিক আছে, minimum 2 or more than 2 peptide bond is needed to be biuret method positive. এগুলো পরীক্ষায় হয়তো ধরতে পারে, ঠিক আছে। এই this is all about your total protein estimation, serum protein estimation, ঠিক আছে। এইগুলো এখন হাতে কলমে তোদের করতে হবে লাগে। এবার বলো কিছু কনফিউশন আছে কিনা, বোঝা গেল ব্যাপারটা? সিরাম স্যাম্পল হিসেবে কি নেওয়া হবে? আইদার সিরাম অর প্লাজমা। তারপরে 3টে টেস্ট টিউব নেব, 3টে টেস্ট টিউবে একটাই টেস্ট লিখবো, একটাই স্ট্যান্ডার্ড লিখবো, একটা ব্ল্যাঙ্ক লিখব। তাতে আমি হচ্ছে যে 50:1 রেশিও অনুপাতে রিয়েজেন্ট আর স্যাম্পেল নেব। স্যাম্পেল এখানে হচ্ছে কি, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড স্যাম্পেল, ব্ল্যাঙ্কের ক্ষেত্রে ডিস্টিল ওয়াটার স্যাম্পেল, আর রিয়েজেন্ট সবটাই থাকবে। তাহলে 1000 মাইক্রোলিটার অর 1 ml করে আমি রিয়েজেন্ট দিলাম 3টে টেস্ট টিউবে। তারপরে হ্যাঁ 20 মাইক্রোলিটার হিসেবে টেস্টে স্যাম্পেল দেবো, স্ট্যান্ডার্ডে স্ট্যান্ডার্ড দেবো, ব্ল্যাঙ্কে ডিস্টিল ওয়াটার দেবো, দিয়ে এটাকে মিক্স করব। মিক্স করার পরে 10 minutes in incubator at 37 degree or 30 minutes in room temperature রাখবো to complete the reaction. After that we have to take the measurement of the 3 test tubes. Absorbance, we will measure the absorbance of the 3 test tubes. Principle কি? Principle হচ্ছে যে in alkaline medium peptides bond binds with the cupric ion to form a blue violet color. This color, blue violet color complex, the color of the substance is directly proportional to the protein present in the serum বা sample, ঠিক আছে, বোঝা গেল। তারপরে নেক্সট ক্যালকুলেশন তো পারবি তোরা। তাহলে এই গেল হাইপার প্রোটিনিমিয়া কাকে বলো, হাইপার প্রোটিন, এগুলো পরে আরও থিওরিটিতে প্রচুর ভালোভাবে পড়ানো হবে, সুতরাং এখানে ইন ডিটেল আর যাচ্ছি না। এটাই গেল। আর কিছু এবার কোশ্চেন কিছু থাকলে বলো, যে কোথাও বুঝতে পারোনি এরকম কিছু থাকলে বলো। পরে আমি পড়াবো, এলএফটিটা আমি। হ্যাঁ, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল কন্ডিশন, মানে ফিজিওলজিক্যালের ভিতরে হচ্ছে হাইপো নাই, হাইপোতে তুই ও যেটা বললো একটা খাচ্ছিস না, কম খাচ্ছিস, যেমন কোয়াশিয়ার করে প্রোটিন কম খাই বলে তোদের প্রোটিন লেভেলটা কম থাকে। অ্যাকচুয়ালি অ্যালবুমিন 2 এর নিচে চলে গেলে হাইপোপ্রোটিনিমিয়া কি হয়, ইডিমা হয়। তো ওখানে 2 এর নিচে অ্যালবুমিন থাকে আর কি। তাহলে তুই যদি প্রোটিন কম খাস তাহলে প্রোটিন মানে কি বলবো, প্রোটিন লেভেলটা কম হবে, যেটা কোয়াশিয়ার করে হচ্ছে আর কি। ঠিক তো, কোয়াশিয়ার করে তাই হয়, সেই জন্য ইডিমা হয় কোয়াশিয়ার করে। আর ম্যারাস মানে এনার্জি প্রোটিন সবই কম থাকে, সেই জন্য ক্যাকেটিক হয়, ক্যাকেটিক লোক হয়, ঠিক আছে। আর একটা প্রেগনেন্সি বলতে পারিস, ওটা প্রেগনেন্সিতে অ্যাকচুয়ালি হয় ডাইলুশনাল হাইপোপ্রোটিনিমিয়া। প্রোটিন অ্যামাউন্ট নর্মাল, ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে, তার মানে প্লাজমা লেভেলটা বেড়ে যাচ্ছে, ভলিউম অফ প্লাজমা উইল বি ইনক্রিজ। তাহলে সেম অ্যানালাইট সেম, ভলিউম বেড়ে গেল, তাহলে অবভিয়াসলি হ্যাঁ কনসেন্ট্রেশন, ওই জন্য ডাইলুশনাল হাইপোপ্রোটিনিমিয়া বলা হয় ওটাকে। মানে এগুলো টার্ম তোরা পরে শিখবি আর কি, যত ফাইনাল এমবিতে শিখবি। প্যাথোলজিতে অনেক অনেক কারণ আছে, নেফ্রোটিক সিনড্রোম আছে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আছে, গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে, লিভার ডিজিজ আছে। লিভার ডিজিজ হলে তো সিনথেসিসই কমে যাবে,